আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তবে দেখো, আজকের ভিডিওটা কিন্তু কোনো নির্দিষ্ট ক্লাসের নয়। মানে তোমরা যদি ভাবো যে কোনো পার্টিকুলার নির্দিষ্ট ক্লাসের ভিডিও নয়। আজকের ভিডিওটা হচ্ছে অ্যাকচুয়ালি ভারতের সম্পদ নিয়ে। ভারতের সম্পদ বলতে কি নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো, ভিডিওটা যদি তুমি স্কিপ করো তাহলে কিন্তু দেখতে পারো, মানে বুঝতে পারো না ব্যাপারটা। আজকে আমরা পুরো ভারতের সম্পদ নিয়ে টুকরো টুকরো আলোচনা করবো। এবার ভারতের সম্পদ নিয়ে আলোচনা করতে গেলে তাহলে আগে আমাদের কি জানতে হবে যে সম্পদ জিনিসটা কি, তারপর ডিটেলসে যেতে হবে। দেখবে সম্পদ ভূগোল তোমরা যারা ছোট, মানে ছোট ক্লাসে পড়ো, 6-এ তোমাদেরও লাগবে, 7-এ যারা পড়ো তাদের লাগবে। যারা তোমরা 9-এ পড়াশোনা করছো, 9-এ তো তোমাদের ভারতের সম্পদগুলো আলাদা একটা চ্যাপ্টারই আছে। আর আজকের এই সম্পদটা মেইনলি আমি দুটো ক্লাসের উপর হাইলাইট করছি। একটা হচ্ছে ক্লাস 9, আর একটা হচ্ছে তোমরা যারা ফার্স্ট সেমিস্টার করছো, মানে বর্ধমান ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারে যারা পড়ছো, তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা খুবই দরকারি। কারণ তোমাদের ওখানে ইএনভিএস যেটা তোমরা নিয়েছো সাবজেক্ট, ওখানে দেখবে তোমাদের কাছে বড় কোশ্চেনের অ্যান্সার লিখতে হবে। তো ওখানে বড় কোশ্চেনে কিন্তু মেনলি ভারতের সম্পদের উপর অনেক কোশ্চেন থাকবে। তো আজকের ভিডিওটাতে কিন্তু তোমাদের এই সম্পদ জিনিসটা কিন্তু আমি ক্লিয়ার করবো। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো। তো দেখো, প্রথমে আমার জানতে হবে এই সম্পদ জিনিসটা কি। সম্পদ কি, দেখো, এক এক সময় সংজ্ঞা না এক এক রকম হয়েছে। এক একজন ব্যক্তি এক এক রকম সংজ্ঞা দিয়েছে। তো তার মধ্যে আমি এখানে একজনের নাম লিখছি, দেখো, জিমারম্যান। এই ব্যক্তি 1992 খ্রিস্টাব্দে রিও ডি জেনিরোতে বসুন্ধরা সম্মেলন হয়েছিল। তো যাই হোক, এটা তখন তো সম্পদ নিয়ে কথা হয়েছিল, আমি তখনকার কথা বলছি না। মেনলি জিমারম্যানই কিন্তু সম্পদ নিয়ে প্রথম সংজ্ঞা দিয়েছিল। উনি কি বলেছিল, ওনার মতে সম্পদ মানে কিন্তু কোনো ব্যক্তি, বস্তু বা কোনো স্থান না। সম্পদ মানে কি, কোনো ব্যক্তি বস্তুর কার্যকারিতা। কার্যকারিতাকে আমি একটু ডিটেলসে বুঝিয়ে বলি। এই যে আমি তোমাদের এখন ধরো পড়াচ্ছি, পড়াতে গিয়ে যে সাদা বোর্ডটা, এই বোর্ডটা ব্যবহার হচ্ছে। তাহলে এই বোর্ডটা কিন্তু এখন একটা সম্পদ। এই যে আমি মার্কার গুলো দিয়ে আমি বোর্ডে লিখছি, তাহলে এই মার্কার গুলো কিন্তু সম্পদ। যখন এই মার্কারে কালি থাকবে না, আমি মার্কার যদি ফেলে দিই, তখন কিন্তু এটা সম্পদ হবে না। বা ধরো এই যে আমি এখন ইউটিউবে ক্যামেরা করবার জন্য ধরো সামনে ফোন রেখেছি, পিছনে বোর্ড রেখেছি, সবকিছু ব্যবহার করছি, তাহলে এগুলো কিন্তু সম্পদ। এগুলো যদি কোনো সময় ব্যবহার না হয়, তাহলে কিন্তু এগুলো সম্পদ হিসেবে গণ্য হবে না। তাহলে বোঝা গেল। এবার 1992 সালে রিও ডি জেনিরোতে যে বসুন্ধরা সম্মেলন হয়েছিল, সেখানে কিন্তু সম্পদের পার্টিকুলার একটা বিজ্ঞানসম্মত সুন্দর সংজ্ঞা দিয়েছিল। সেখানে কি বলেছিল, সম্পদ বলতে কোনো জিনিসের কার্যকারিতাকে বোঝায়। মানে ধরো, আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরো তোমাদের বাড়িতে কোথাও একটা জায়গাতে ঘরে 10 লাখ টাকা তোমাদের লকারে রাখা রাখা আছে। এবার ওই 10 লাখ টাকা ধরো তোমার কোনো কাজে আসলো না, তাহলে কিন্তু ওই টাকাটা সম্পদ না। কিন্তু ধরো একটা 100 টাকার নোট, জাস্ট একটা 100 টাকার নোট, তুমি বাজারে গেলে, প্রথম তুমি দোকান থেকে একটা খাবার কিনলে, সেই দোকানদারকে 100 টাকা দিলে, সেই দোকানদার সেই টাকাটা দিয়ে সে দেখা গেল সে তার দোকানে যে খাবারের জিনিসপত্র কেনার জন্য সে আরেকটা অন্য দোকানে দিল। আবার দেখা গেলো সেই লোকের বাড়িতে হয়তো অন্য কেউ কাজ করছে, তাকে কাজের টাকা হিসেবে সে 100 টাকা দিয়ে দিল। তাহলে দেখো সেই 100 টাকাটা দেখো এক হাতে এক হাতে এক হাতে করে ঘুরছে। তাহলে ওই 100 টাকার নোটটা কিন্তু সম্পদ। কিন্তু যখন তোমার বাড়িতে ওই লকারে ধরো তুমি 10 লাখ টাকা রাখলে, ওই 10 লাখ টাকা যদি কোনো সময় ব্যবহার না করো, তাহলে কিন্তু সেটা সম্পদ হবে না। তাহলে আমরা কোথাও আলোচনার বিষয়তে ছিলাম, দেখো, তাহলে আমরা আলোচনার বিষয়তে ছিলাম যে তাহলে সম্পদের সংজ্ঞাটা কি বললাম, যে 1992 সালে রিও ডি জেনেরোতে যে সংজ্ঞাটা দিয়েছিল, সেটা কিন্তু সর্বস্বীকৃত। মানে ওই সংজ্ঞাটা অনুযায়ী কিন্তু আমরা বেশিরভাগই সম্পদের সংজ্ঞাটা পড়ি। তাহলে দেখো, এবার আমরা ডিসকাস করব এই সম্পদের বৈশিষ্ট্য কি। মানে একটা সম্পদ হতে গেলে তার কি কি গুণ থাকা দরকার, মানে বৈশিষ্ট্য কি থাকা দরকার। দেখো, ফার্স্ট হচ্ছে উপযোগিতা। কোনো একটা সম্পদের ফার্স্ট কি থাকতে হবে, উপযোগিতা। উপযোগিতা মানে কি, ওই জিনিসটা কোনো না কোনো যেন কাজে লাগে, তাহলে তাকে কিন্তু সম্পদ বলা হবে। ধরো তুমি ইউজ অ্যান্ড থ্রো পেন ব্যবহার করো, তাহলে সেই পেনে ধরো কালি আছে, তুমি ধরো পেনটা লিখছো, তাহলে পেনের একটা উপযোগিতা আছে, কারণ কি পেনটা দিয়ে তুমি লিখছো, তাহলে সেই পেনটা কিন্তু তোমার কাছে সম্পদ। কিন্তু যখনই পেনটা তুমি ব্যবহার করা ছেড়ে দেবে, মানে পেনটা ধরো ফেলে দিলে, তাহলে সেটা কিন্তু তখন আর সম্পদ থাকবে না। মানে কি, পেনটার একটা উপযোগিতা আছে, সেই জন্য কিন্তু সম্পদ হিসেবে তুমি ব্যবহার করছো। বা ধরো কয়লা, কয়লাটা কি তুমি জ্বালানি হিসেবে ব্যবহার করছো, অর্থাৎ কয়লাটা পুড়িয়ে যে তাপ শক্তি পাচ্ছ, সেটা দিয়ে হয়তো বাড়িতে তুমি রান্না করছো। বা যেখানে তাপবিদ্যুৎ তৈরি হচ্ছে, সেখানে দেখা গেল যে ওই কয়লা তাপটাকে কাজে লাগানো হচ্ছে। তাহলে তার জন্য হচ্ছে সম্পদ হতে গেলে ফার্স্ট হচ্ছে তার উপযোগিতা অবশ্যই থাকতে হবে। দ্বিতীয় একটা কি লিখেছি, দেখো, কার্যকারিতা। অ্যাকচুয়ালি এই উপযোগিতা আর কার্যকারিতার মধ্যে কিন্তু বিশাল একটা ফারাক নেই। কার্যকারিতা মানে কি, সেই জিনিসটার কোনো না কোনো গুণগত মান তোমার না কোনো না কোনো কাজে আসতে হবে। কিভাবে, দেখো ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে, ধরো আমাদের যে ছোটনাগপুর মালভূমি অঞ্চল আছে, সেখানে দেখবে দুর্গাপুর, আসানসোল, ঝাড়খণ্ড, ঝরিয়া বা উড়িষ্যার দিকে কিছু জায়গা আছে, সেখানে দেখবে মাটির তলাতে কয়লা সম্পদ আছে, লোহা সম্পদ আছে। সেগুলো মাটির তলা থেকে তুলে আনা হচ্ছে, আর কন্টিনিউ কিন্তু আমরা কিন্তু সেগুলো কিন্তু ব্যবহার করতে পারছি। আর সেই তুলনায় দেখো, আন্টার্কটিকা যে
মহাদেশ আছে, এই আন্টার্কটিকা মহাদেশের তলাতেও কিন্তু প্রচুর কয়লা আছে, কিন্তু সেই কয়লা না আমরা আনতে পারছি না। কারণ কি, সেই কয়লা তুলে নিয়ে আসার পরে আমরা যখন ব্যবহার করব, তাহলে তার যে খরচ খরচা সেটা অনেক বেশি হবে। কিন্তু আমাদের এই ভারতবর্ষে মালভূমি অঞ্চল থেকে যে কয়লাগুলো তোলা হচ্ছে, সেই কয়লাগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারছি, সহজে কিন্তু তুলতে পারছি। অর্থাৎ কি, এর একটা কার্যকারিতা আছে সেই কয়লাগুলোর। তাহলে যে জিনিসটার কার্যকারিতা থাকবে সেটাকে কিন্তু আমি সেটা সম্পদ বলতে পারি। অর্থাৎ সম্পদ হতে গেলে বস্তুর কার্যকারিতা অবশ্যই থাকতে হবে। নেক্সট আরেকটা কি আছে দেখো, প্রয়োগযোগ্যতা। প্রয়োগযোগ্যতা মানে অ্যাকচুয়ালি ব্যবহার, মানে সেই জিনিসটা কোনো না কোনো কাজে ব্যবহার হতে হবে। তাহলে তোমরা যারা ভিডিওটা দেখছো বা শুনছো, ভালো করে দেখবে, এই তিনটে ব্যাপার কিন্তু পুরো একই রকম: উপযোগিতা, কার্যকারিতা আর প্রয়োগযোগ্যতা। প্রয়োগযোগ্যতা মানে কি, যেটাকে কোনো কাজে আমি ব্যবহার করতে পারছি। প্রয়োগযোগ্যতা ধরো, এই যে ধরো ফোন, সেল ফোন, তোমরা যে ফোনগুলো ব্যবহার করো, তাহলে সেই ফোনে দেখো, সেই ফোনে যদি আমার কল আসা, কল যাওয়া, ইন্টারনেট কাজে ব্যবহার করা, মানে কি, ফোনের একটা প্রয়োগযোগ্যতা আছে বাস্তব জগতে, যার জন্য দেখবে আজকে ফোনটা কিন্তু সবাই ব্যবহার করছে। তাহলে এই কোনো একটা জিনিসের যদি প্রয়োগযোগ্যতা থাকে, তাহলে সেটাই কিন্তু সম্পদ হিসেবে গণ্য হবে। নেক্সট কি আছে, গ্রহণযোগ্যতা। দেখো পৃথিবীতে কিন্তু অনেক উপাদান আছে, তার মধ্যে কিছু উপাদান হচ্ছে আমরা গ্রহণ করি, কিছু উপাদান হচ্ছে আমরা গ্রহণ করি না। যেমন ধরো, আমরা সবসময় কি করি, আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেনকে গ্রহণ করছি, মানে অক্সিজেনকে গ্রহণ করছি, কার্বন ডাই অক্সাইডকে ছাড়ছি। তাহলে অক্সিজেনও কিন্তু আমাদের কাছে একটা সম্পদ, কারণ এটার একটা গ্রহণযোগ্যতা আছে। এখানে গ্রহণ মানে যে নাক দিয়ে যে গ্রহণ করার কথা বলছি তা কিন্তু নয়। এখানে গ্রহণ করা মানে সেই জিনিসটা আমার কোনো না কোনো কাজে আসছে কিনা। এবার সেটা অন্য জিনিসও হতে পারে, অন্য উপাদান হতে পারে, সেটা খনিজ সম্পদ হতে পারে, জল সম্পদ হতে পারে, জৈব সম্পদ হতে পারে, অজৈব সম্পদ হতে পারে, যে কোনো ধরনের সম্পদ হতে পারে। তাহলে তার কিন্তু গ্রহণযোগ্যতা অবশ্যই থাকতে হবে। তারপর কি, বিশ্বব্যাপী চাহিদা। দেখো, যেগুলো সম্পদ সেগুলো কিন্তু একটা বিশ্বব্যাপী চাহিদা আছে। আমি উদাহরণ হিসেবে দিচ্ছি, আমাদের বাস্তব জীবনে চলবার জন্য দেখবে টাকার প্রয়োজন হয়। টাকা বলতে কি, লেনদেন করবার জন্য। আমরা যারা ভারতে থাকি, আমাদের ভারতেও টাকা আছে। যারা অন্য দেশে থাকে তাদের দেশে হয়তো কারো দেশে ডলার, কারো দেশে টাকা, কারো দেশে রুপি, এক একটা আলাদা আলাদা নাম। কিন্তু দেখো, এটার সাহায্যে কিন্তু মানুষ কিন্তু লেনদেন করে, মানে কি, কিছু জিনিস কেনা বেচা এগুলো করে থাকে। তাহলে কি বললাম, বিশ্বব্যাপী চাহিদা। তাহলে টাকার একটা চাহিদা আছে। জল, আমরা দেখবে জল পান করি, জল ছাড়া কিন্তু আমরা কেউ থাকতে পারবো না। তাহলে জলও, আমরা প্রত্যেকের জল খেতে হয়, তাহলে এখানে জলও কিন্তু একটা বিশ্বব্যাপী, কিন্তু পানীয় জলের কথা বলছি, পানীয় জলে কিন্তু একটা বিশ্বব্যাপী চাহিদা আছে। বা সেচের কাজে যে জল ব্যবহার করা হয়, সেটাও কিন্তু একটা বিশ্বব্যাপী চাহিদা আছে। তাহলে এই ক্ষেত্রে এটাও কিন্তু একটা সম্পদ। নেক্সট দেখো, সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা বলার কারণ কি, দেখো, সম্পদের কিন্তু একটা সীমাবদ্ধতা আছে, মানে লাস্ট পর্যায়ে তুমি ব্যবহার করা একটা পর্যায়ে কিন্তু শেষ হয়ে যেতে পারে। মেনলি দেখো, যেগুলো প্রাকৃতিক সম্পদ, যেগুলো চিরাচরিত কন্টিনিউ চলছে, সেগুলো হয়তো শেষ হবে না। কিন্তু বেশিরভাগ যে আমরা সম্পদগুলো এখন ব্যবহার করছি, কয়লা হোক, সোনা হোক, লোহা হোক, তামা হোক, টিন হোক, কন্টিনিউ যদি মানুষ এইভাবে ব্যবহার করতে থাকে, তাহলে একসময় কিন্তু এটা শেষ হয়ে যাবে। তাহলে এই সম্পদের কিন্তু একটা সীমাবদ্ধতা থাকা দরকার। নেক্সট কি আছে, সুগমতা। যাই হোক, এটা কিন্তু অতটা ভাইটাল ব্যাপার নয়, এটা অতটা ভাইটাল নয়, এটা অতটা না পড়লেও কিন্তু তোমাদের হবে। কারণ দেখো, এই সুগমতা কিন্তু সব ক্ষেত্রে কিন্তু পাওয়া যায় না। কারণ কি, সব সম্পদের গুরুত্ব সমানভাবে থাকে না। এই জন্য এটা জাস্ট তুমি এটুকু বলবে যে সুগমতা মানে যে জিনিসটা সহজে বেশি পরিমাণে ব্যবহার করা যায়। বেশি পরিমাণে ব্যবহার করা যায় মানে কি, সহজে, মানে দেখো, দেখা গেল একই জিনিস, একটু আগে যেমন আমি একটা উদাহরণ দিয়েছিলাম, কয়লা। যখন ছোটনাগপুর মালভূমি থেকে কয়লা তুলছি, তার খরচ খরচা অনেক কম। কিন্তু যখন আমি আন্টার্কটিকা কয়লা তুলে আনতে যাবো, তার খরচ খরচা অনেক বেশি। তাহলে তার ক্ষেত্রে একটা সুগমতা প্রয়োজন। সুগমতা মানে সহজে যেন সেই জিনিসটা পাওয়া যায়, তাহলে সেই জিনিসটা সহজে সম্পদ তৈরি করা যাবে। যাই হোক, তাহলে এই ছিল হচ্ছে আমাদের সম্পদের বৈশিষ্ট্য। এইবার আমরা দেখব যে সম্পদগুলোকে কতগুলো শ্রেণীতে ভাগ করা যায়। তাহলে আমরা এবার সম্পদ সৃষ্টির উপাদান অনুসারে যে ভাগটা আছে, সেই ভাগটা আমরা দেখব। দেখো, সম্পদ সৃষ্টির উপাদান অনুসারে যে ভাগ আছে, তার মধ্যে ফার্স্ট হচ্ছে, দেখো, তিনটে ভাগ আছে উপাদান হিসেবে। দেখো, এক হচ্ছে প্রাকৃতিক সম্পদ, আর একটা হচ্ছে মানবিক সম্পদ, আর একটা হচ্ছে সাংস্কৃতিক সম্পদ। এবার আমরা এই তিনটে টপিকস একটু ডিটেলস আলোচনা করি। দেখো, ফার্স্ট হচ্ছে, দেখো, প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ মানে কি, যেসব সম্পদগুলো আমরা সরাসরি প্রকৃতি থেকেই পাচ্ছি, মানে যেগুলো ধরো কোনো মানুষ সৃষ্টি করেনি, অনেক আগে থেকে পৃথিবীতে সৃষ্টি ছিল, পুরোপুরি প্রকৃতি সৃষ্টি করেছে। তাহলে দেখো, প্রকৃতি কি সৃষ্টি করেছে, সূর্যের আলো নিশ্চয় ধরো আমরা সৃষ্টি করতে যাইনি, জল আমরা সৃষ্টি করতে যাইনি, মাটি আমরা সৃষ্টি করতে যাইনি। তাহলে এগুলো পৃথিবী সৃষ্টি হয়েছে, পৃথিবী সৃষ্টির সাথে সাথে কিছু সৃষ্টি হয়েছে, আর কিছু হয়তো পৃথিবী সৃষ্টির পরবর্তী সময় সৃষ্টি হয়েছে, মানে টোটালি কিন্তু প্রাকৃতিক উপায় সৃষ্টি হয়েছে। তাহলে তাকে প্রাকৃতিক সম্পদ বলা হয়। তাহলে আমি এখানে কিন্তু উদাহরণ হিসেবে লিখতে পারি, জল লিখতে পারি, মাটি লিখতে পারি, বা বায়ুও লিখতে পারি। তাহলে এগুলোতে কিন্তু কোনো মানুষের কিন্তু কোনো হাত নেই, এগুলো টোটালি কিন্তু প্রকৃতির দ্বারা সৃষ্ট। দ্বিতীয় দেখো, মানবিক সম্পদ। তাহলে এই ক্ষেত্রে কিন্তু কোনো মানে প্রকৃতি মানুষকে সৃষ্টি করেছে, এই কথা ঠিকই,
কিন্তু মানুষ নিজেও কিন্তু পরবর্তীকালে তার শিক্ষা দীক্ষা জ্ঞান বুদ্ধির দ্বারা কিন্তু সে নিজেও কিন্তু সম্পদে পরিণত হয়েছে। যার জন্য দেখবে আমরা অনেক সময় কথার সঙ্গে বলি যে মানবিক সম্পদ অমুক মন্ত্রী, এই সব কথাগুলো কিন্তু আমরা ব্যবহার করি। মাঝে দেখবে যারা শিশু নারী কল্যাণের সঙ্গে যুক্ত থাকে, তা সেই সব লোকদের কিন্তু কিন্তু অনেক সময় বলা হয় যে তারা কিন্তু এক একজন মানবিক সম্পদ, বা যারা ধরো দেশের সায়েন্টিস্ট, তাহলে তাদেরকে কিন্তু মানবিক সম্পদ বলা হয়। যাই হোক, তাহলে মানবিক সম্পদের মধ্যে ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো শ্রম শক্তি। তাহলে শ্রম শক্তি আমরা কোথা থেকে পাচ্ছি? মানুষের থেকেই পাচ্ছি। ধরো খনি অঞ্চলে যারা কাজ করে তারা কি, তারা গায়ের শক্তিকে কাজে লাগিয়ে কাজ করছে, তাহলে সেই ক্ষেত্রে তাদের এই শ্রম শক্তি কিন্তু এখানে মানবিক সম্পদ হিসেবে কাজ করছে। আর সাংস্কৃতিক সম্পদ কি, দেখো বিজ্ঞান যত উন্নত হচ্ছে, মানুষ যত এডুকেটেড হচ্ছে, তাদের সংস্কৃতি বা তাদের কালচার কিন্তু তত আস্তে আস্তে কিন্তু পরিবর্তন হচ্ছে। তাহলে সেটাকে কি সম্পদ বলা হবে? সেটাকে কিন্তু বলা হবে সাংস্কৃতিক সম্পদ। দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি, এখানে আমি যদি বলি মানুষের শিক্ষা, তাহলে শিক্ষা দেখো, তাহলে আগে মানুষ এসেছে, তারপর তারা পড়াশোনা করেছে, তারপর তারা শিক্ষাটা অর্জন করেছে, তাহলে শিক্ষা একটা সাংস্কৃতিক সম্পদ হতে পারে। আর কি হতে পারে? প্রযুক্তি। তাহলে আমাদের সম্পদ সৃষ্টির উপাদান অনুসারে যে তিনটে ভাগ, এই তিনটে ভাগ এবার আমাদের আলোচনা করা হয়ে গেল। এবার দেখো, এবার আমরা জৈবিক অনুসারে সম্পদকে দেখো দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে জৈব সম্পদ আর একটা হচ্ছে অজৈব সম্পদ। তাহলে জৈব সম্পদটা কি? জৈব সম্পদ মানে হচ্ছে যেগুলো হচ্ছে ধরো পচনশীল সম্পদ, তাদেরকে জৈব সম্পদ বলা হয়, কারণ আমরা জানি যেগুলো জৈব পদার্থ সেগুলো কিন্তু পচনশীল। তাহলে এখানে জৈব সম্পদের মধ্যে আমি প্রধান রাখতে পারি মৎস্য। মৎস্য মানে হচ্ছে মাছ। আসলে দেখো, যেসব দেশগুলো মানে মৎস্য মানে সমুদ্রের পাশে অবস্থিত, সেখানে সমুদ্রের মাছ আহরণ করে সেই সব দেশগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে। তাহলে সেই দেশের ক্ষেত্রে এই মৎস্য কিন্তু একটা ইম্পর্টেন্ট জৈব সম্পদ। আর কি হতে পারে? বিভিন্ন ধরনের উদ্ভিদ, কারণ উদ্ভিদও কিন্তু পচনশীল, তাহলে উদ্ভিদ কিন্তু এটাও কিন্তু একটা জৈব সম্পদের মধ্যেই পড়ছে। নেক্সট আছে কি অজৈব সম্পদ, যেগুলো কিন্তু পচনশীল নয়, অর্থাৎ যেসব সম্পদগুলো আমরা মাটির তলা থেকে খনি থেকে সংগ্রহ করি সেগুলো কিন্তু খুব সহজে পচনশীল নয়। ধর আমি যদি লোহার খনি থেকে লোহা তুলে নিয়ে আসি বা কয়লা নিয়ে আসি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আর পচনশীল নয়। তবে হ্যাঁ, কয়লা যখন সৃষ্টি হচ্ছিল তার আগে কোনো না কোনো উদ্ভিদ চাপা পড়ে কয়লা তৈরি তৈরি হয়েছে, বা মাটির তলা থেকে আমরা যে খনিজ তেল তুলি সেটাও কোনো না কোনো প্রাণীর থেকে চাপা পড়ে তৈরি হয়েছে, তাহলে সেটা তখন পচনশীল ছিল। কিন্তু কয়লা সম্পদ হওয়ার পরে সে কিন্তু পচনশীল নয়, তেল হওয়ার পরে সেগুলো কিন্তু পচনশীল সম্পদ নয়। আর লোহা তো পচনশীল কখনোই নয়। তাহলে যেসব সম্পদগুলো পচনশীল নয় সেই সব সম্পদগুলোকে কিন্তু অজৈব সম্পদ বলা হয়। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব সম্পদের বন্টন অনুসারে, মানে কোথায় কতটা সম্পদ আছে তার উপর ডিপেন্ড করে সম্পদকে কটি ভাগে ভাগ করা যায়। দেখো, তার উপর ডিপেন্ড করে চারটে ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে সর্বত্রলভ্য সম্পদ, দুই হচ্ছে সহজলভ্য সম্পদ, তিন নম্বর হচ্ছে দুষ্প্রাপ্য সম্পদ, আর চার নম্বর হচ্ছে অদ্বিতীয় সম্পদ। এবার আমরা প্রত্যেকটা সম্পদ সম্পর্কে দেখো একটু ডিটেলস আলোচনা করে নিচ্ছি। ফার্স্ট হচ্ছে দেখো সর্বত্র লভ্য। এখানে প্রশ্নের মধ্যে উত্তর আছে সর্বত্র লভ্য। সর্বত্র মানে কি? যে সম্পদ পৃথিবীর সব জায়গাতে পাওয়া যাবে তাকে সর্বত্রলভ্য সম্পদ বলে। ধরো সর্বত্রলভ্যর মধ্যে আমি যদি ধরি, মোটামুটি জল পৃথিবীর সব জায়গাতেই কিন্তু কম বেশি পাওয়া যায়। আর দ্বিতীয় আর কি, ধরো বায়ুমণ্ডল, যেহেতু আমাদের অক্সিজেন সংগ্রহ নিতে হয়, কার্বন ডাই অক্সাইড ছাড়তে হয়, তাহলে এই যে গ্যাসটা আমাদের যেহেতু প্রয়োজন, তাহলে সর্বত্রলভ্য মানে যে সম্পদ পৃথিবীর সব জায়গাতেই পাওয়া যায় মোটামুটি, তাকে সর্বত্রলভ্য সম্পদ বলে। নেক্সট আছে দেখো সহজলভ্য। তাহলে এই সর্বত্র সহজের মধ্যে একটুখানি পার্থক্য আছে। পার্থক্যটা কি? সহজলভ্য মানে দেখো পৃথিবীর সব জায়গাতে পাওয়া যায় না, কিন্তু বেশিরভাগ জায়গাতেই পাওয়া যায়, তাহলে তাকে কি বলা হচ্ছে? সহজলভ্য। মানে সহজে তুমি পেয়ে যাবে কিন্তু সব জায়গাতে পাবে না। তাহলে সহজে আমি কি পেয়ে যাব? কৃষিজ জমি। এই যে কৃষিজ জমিটা, তুমি দেখো তোমার যদি একটু চাষবাস করার ইচ্ছা হয়, তুমি পাহাড়ি অঞ্চল যাবে সেখানে হয়তো একটু কম জমি পাবে, মালভূমি অঞ্চলে যাবে সেখানে হয়তো একটু মাঝারি ধরনের পাবে, আর যদি তুমি সমভূমি এলাকাতে যাও তাহলে সেখানে তুমি চাষের জমি পাবেই পাবে। যার জন্য এটাকে আমি বললাম সহজলভ্য সম্পদ। এবার দেখো দুষ্প্রাপ্য। দুষ্প্রাপ্য মানে যে সম্পদটা পৃথিবীর সব জায়গাতে কিন্তু পাওয়া যাবে না, গোটা পৃথিবীর মধ্যে পার্টিকুলার কয়েকটা জায়গাতে পাওয়া যাবে, তাকে কি বলা হচ্ছে? দুষ্প্রাপ্য। মানে জাস্ট কয়েকটা জায়গাতে। তুমি দেখবে ধরো তামার খনি বা টিন, এই জাতীয় জিনিসগুলো কিন্তু তুমি কিন্তু পৃথিবীর সব জায়গাতে পাবে না। বা ধরো তেল, খনিজ তেল। আমি তেল বলতে কিন্তু এখানে আমরা যে রান্না বান্না করি সেই তেলের কথা বলিনি, এই তেল বলতে কিন্তু আমি খনিজ তেলের কথা বলছি। তাহলে খনিজ তেলের যে খনি, তুমি দেখো ইরাক, ইরান, সৌদি আরব, এই যে দেশগুলো এখানে পাবে, কিন্তু পৃথিবীর কিন্তু সব দেশে কিন্তু এগুলো পাবে না। বা ধরো টিনের খনি দরকার তোমার, তাহলে টিনের খনিও কিন্তু সব জায়গাতে পাবে না, পার্টিকুলার কয়েকটা দেশেই পাবে। তাহলে যেগুলো পার্টিকুলার কয়েকটা জায়গাতে পাওয়া যায় তাকে কি বলা হচ্ছে?
দুষ্প্রাপ্য সম্পদ মানে সহজে কিন্তু পাওয়া যাচ্ছে না। আর যেটাকে আমি অদ্বিতীয় বলেছি লাস্টে পয়েন্ট, অদ্বিতীয় মানে কি, যে সম্পদ পৃথিবীর একটা জায়গাতেই পাওয়া যায় বা কোথাও পাওয়া যায় না। তো গ্রিনল্যান্ডে একমাত্র কিন্তু ক্রায়োলাইট বলে একটা সম্পদ আছে যেটা পাওয়া যায়, ক্রায়োলাইট। তাহলে এই সম্পদটা কিন্তু পৃথিবীর তুমি সব জায়গাতে খুঁজলেও কিন্তু পাবে না, শুধুমাত্র গ্রিনল্যান্ডে গেলে সেখানে কিন্তু পাবে। তাহলে এটাকে অদ্বিতীয় বলা হচ্ছে, মানে গোটা পৃথিবীর মধ্যে একটা জায়গাতেই পাওয়া যাবে। তারপর দেখো সম্পদের মালিকানা অনুসারে, সম্পদের মালিকানা অনুসারে আমি চারটে ভাগ করেছি দেখো, ব্যক্তিগত সম্পদ, সামাজিক সম্পদ, জাতীয় সম্পদ, আন্তর্জাতিক সম্পদ। তাহলে এগুলো আমি একটু ডিটেলস একটু একটু করে আলোচনা করছি। ফার্স্ট দেখো, যে লিখেছি আমি ব্যক্তিগত। ব্যক্তিগত মানে কি, ব্যক্তি মানে আমি নিজে, নিজে। তাহলে ব্যক্তিগত সম্পদ মানে কি, যেসব সম্পদ পার্টিকুলার কোনো ব্যক্তির নামে থাকবে বা কোনো মানুষের নামে থাকবে তাকে ব্যক্তিগত সম্পদ বলবে। যেমন ধরো ব্যক্তিগত সম্পদের মধ্যে ফার্স্ট আমি যদি ধরি, আমি যদি বলি বাড়ি বা আমি যদি বলি গাড়ি, তাহলে দেখবে আমরা কথায় কথায় কি বলি যে আমার বাড়ি, আমার গাড়ি। তার মানে কি এগুলো হচ্ছে আমাদের ব্যক্তিগত সম্পদ। কারণ দেখো মানুষ ছাড়া আর কিন্তু কেউ ব্যক্তিগত সম্পদ নিয়ে কিন্তু এতই করে না। ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, তোমরা বাড়িতে যদি কোনো প্রাণী পোষো, গরু ছাগল ভেড়া, তাহলে সে গরু ছাগল ভেড়া বলে না যে আমার ব্যাংক ব্যালেন্স 5 লাখ টাকা আছে, বা তোমার বাড়ি বিড়ালটা বলে না যে আমার একটা 4 তলা বাড়ি দরকার, এগুলো কিন্তু কখনোই বলবে না। তার মানে কি মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর কিন্তু এত প্রয়োজন নেই। অন্য প্রাণীরা কি করে, তাদের খাদ্যের দরকার, আর খাবার হয়ে গেলে একটা বাসস্থানের দরকার, তারা কিন্তু বাকি জিনিস নিয়ে এত টানাটানি করে না। তাহলে সম্পদ এখানে আমি কাদের কথা বলছি, সম্পদ মানে আমরা যারা মানুষ, তারা কি ব্যক্তিগত সম্পদ হচ্ছে বাড়ি গাড়ি হতে পারে। দ্বিতীয় হচ্ছে সামাজিক সম্পদ, অর্থাৎ যে সম্পদটা কিন্তু আমার নিজের একার নয়, গোটা সমাজের, তাকে সামাজিক সম্পদ বলে। বোঝা গেল? ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি যদি বলি বিদ্যালয়, ধরো আমি বিদ্যালয় বললাম, ভালো করে দেখো, আমরা যে স্কুল বা বিদ্যালয়ে পড়ি আমরা তখন কি বলি যে আমার, আমার স্কুলে আমি কথাটা কম বলি, আমি কি বলি আমাদের স্কুল, আমাদের হাসপাতাল, মানে কি এটা আমাদের সবার। তাহলে এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে কিন্তু সামাজিক সম্পদ, অর্থাৎ যে সম্পদটা সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষের কাজে লাগে তাকে সামাজিক সম্পদ বলা হচ্ছে। নেক্সট আছে দেখো জাতীয় সম্পদ। জাতীয় সম্পদ মানে কি, যে সম্পদটা হচ্ছে একটা গোটা দেশের, তাকে জাতীয় সম্পদ বলা হয়। একটা উদাহরণ দিয়ে ভালো করে বোঝায়, ধরো একটা কয়লার খনি, তাহলে ধরো ভারতে যেখানেই কয়লার খনি থাকুক না কেন, যেখানেই লোহার খনি থাকুক না কেন, সেটা কিন্তু পার্টিকুলার একটা রাজ্য হিসেবে কিন্তু আমরা বলবো না, সেটা বলবো ভারতের কয়লা খনি, ভারতের লোহা খনি, ভারতের তেলের খনি, মানে কি একটা গোটা দেশের সেই সম্পদটা। তাহলে আমি বলতে পারি কয়লা খনি। এখানে কয়লাটা আমি অ্যাকচুয়ালি বলছি না, আমি আসলে বলতে যাচ্ছি হচ্ছে খনি, মানে খনিজ সম্পদটা কিন্তু গোটা দেশের সম্পদ। আর আন্তর্জাতিক সম্পদ মানে কি, যে সম্পদ পার্টিকুলার কিন্তু কোনো একটা দেশ, কোনো একটা রাষ্ট্র বা কোনো একটা ব্যক্তির উপর নির্ভরশীল নয়, অর্থাৎ এটা কিন্তু গোটা পৃথিবীর আন্তর্জাতিক। ধরো এই যে আমরা পৃথিবীতে যে বেঁচে আছি, বেঁচে আছি মানে আমি কোন অ্যাঙ্গেলে বলছি সেটাকে ভালো করে বোঝো। সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মি আসছে, তাহলে সেটা কিন্তু আমাদের সরাসরি শরীরে আসতে পারছে না, তার আগে O3 লেয়ারে বাধা পাচ্ছে। তোমরা কি ওজোন গ্যাসের নাম নিশ্চয়ই শুনেছো? ওজোন গ্যাস মানে যেটাকে আমি বলছি O3, এই ওজোন গ্যাসের একটা লেয়ার ঊর্ধ্ব টোপোস্ফিয়ার না সরি, তারপরে ট্র্যাটোস্ফিয়ারে পুরো গোল করে কিন্তু O3 লেয়ারটা আছে। এই O3 লেয়ারটা আছে বলে কিন্তু সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মি আসছে সেটা কিন্তু আমাদের শরীরে সরাসরি আসতে পারছে না, তার আগে বাধা পাচ্ছে। যার জন্য কিন্তু আমাদের কিন্তু ক্যান্সার নামক রোগের হাত থেকে কিন্তু আমরা সহজে বেঁচে যাচ্ছি, বা গাছেরাও কিন্তু অনেক ধরনের রোগ থেকে বেঁচে যাচ্ছে। তাহলে এই O3 আছে বলে আজকে আমরা গোটা পৃথিবীতে খুব সুরক্ষিত অবস্থায় আছি। তাহলে এই O3 হচ্ছে একটা আন্তর্জাতিক সম্পত্তি, যেটা কিন্তু গোটা পৃথিবীর মানুষের কাজে লাগছে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের মালিকানা অনুসারে সম্পদের শ্রেণীবিভাগ। আমরা আরেকটু সামনের দিকে এবার যাব। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সম্পদের স্থায়িত্ব অনুসারে সম্পদকে কটি ভাগে ভাগ করা যায়। দেখো সম্পদের স্থায়িত্ব অনুসারে সম্পদকে কিন্তু 4টি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে গচ্ছিত সম্পদ, 2 হচ্ছে পুনর্ভব সম্পদ, 3 হচ্ছে প্রবহমান সম্পদ, আর 4 নম্বর হচ্ছে আবর্তনীয় গচ্ছিত সম্পদ। এবার আমরা প্রত্যেকটা টপিকসে আলাদা আলাদা করে আলোচনা করছি। দেখো গচ্ছিত সম্পদ মানে কি, দেখো যে সম্পদ পৃথিবীতে সৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু কন্টিনিউ যদি আমরা এইভাবে ব্যবহার করি তাহলে একটা সময় কিন্তু শেষ হয়ে যাবে। গচ্ছিত মানে কি, ধরো তুমি কিছু একটা জিনিস গুছিয়ে রেখেছো, এবার সেটাকে যদি তুমি প্রতিদিন খরচ করো তাহলে কি হবে, একটা সময় শেষ হয়ে যাবে। ধরো মাটির তলাতে যে পরিমাণে কয়লা সঞ্চয় করে রাখা আছে, তাহলে সেই কয়লা যদি আমরা কন্টিনিউ ব্যবহার করি তাহলে শেষ হয়ে যাবে। বা যে খনিজ তেলগুলো আছে, এই খনিজ তেল, তাহলে এই খনিজ তেলও যদি আমরা কন্টিনিউ মাটির তলা থেকে তুলে যদি ব্যবহার করি তাহলে এক সময় কি হবে, শেষ হয়ে যাবে। অর্থাৎ যে সম্পদ পৃথিবীতে কিন্তু ফিক্সড, কন্টিনিউ ব্যবহারের ফলে কিন্তু একটা সময় শেষ হচ্ছে, তাকে বলা হচ্ছে গচ্ছিত সম্পদ। দ্বিতীয় দেখো পুনর্ভব সম্পদ। পুনর্ভব সম্পদ মানে কি, দেখো যে সম্পদ পৃথিবীতে আছে আমরা ব্যবহার করছি, আবার কি হবে, ব্যবহার করার পরে
তারপর কিন্তু সেটা আবার নতুন করে কিন্তু আবার সেগুলো ফেরত মানে আবার তৈরি করা যাবে। একটা উদাহরণ দিচ্ছি, ধরো তোমাদের বড় একটা বাগান আছে, বাগান থেকে প্রচুর পরিমাণে গাছ তুমি কাটলে সেগুলো বিক্রি করে দিলে। এবার যেখান থেকে তুমি গাছগুলো কেটেছিলে সেখানে ধরো নতুন করে আবার চারা গাছ লাগালে, তাহলে কি হবে, 10 থেকে 15 বছরের মধ্যে কিন্তু আবার ওই যে তোমার যে যেখানে বাগান ছিল সেখানে কিন্তু বাগান তৈরি হলো। তাহলে এই কথাটা মানে কি, পুনর্ভব সম্পদ, মানে সেই সম্পদটা কিন্তু তুমি আবার পুনরায় নতুন করে তৈরি করছো। যে সম্পদটা একসময় তুমি ধ্বংস করে ফেলছিলে বা কোনো কারণে নষ্ট করে ফেলছিলে, তাহলে সেটা কিন্তু আবার নতুন করে কিন্তু তৈরি করা সম্পদ সম্ভব আর কি, তাকে পুনর্ভব সম্পদ বলা হচ্ছে। তৃতীয় দেখো প্রবাহমান সম্পদ, যে সম্পদ দেখো সহজে কিন্তু শেষ হবে না, কন্টিনিউ চলছে। ধরো তুমি বাড়িতে সোলার লাগালে, তাহলে সোলার মানে সৌর বিদ্যুৎ, তাহলে সূর্যের আলো থেকে তুমি যে বিদ্যুৎটা তৈরি করছো সেটা কিন্তু সহজে কিন্তু শেষ হবে না, কারণ সূর্যের আলো কন্টিনিউ তোমাকে দেবে, জল কন্টিনিউ তোমাকে চলবে। তাহলে প্রবাহমান সম্পদের মধ্যে আমি ধরো এটা লিখতে পারি যে সূর্যের আলো, এটা লিখতে পারি। পুনর্ভব সম্পদের মধ্যে আমি লিখলাম বনজ সম্পদ। আর আরেকটা কি আছে, আবর্তনীয় গচ্ছিত সম্পদ। ধরো যেগুলো গচ্ছিত সম্পদ কিন্তু আবর্তনীয়, ধরো লোহা পুরনো হয়ে গেল, তাহলে সেই লোহাটা যদি ফেলে না দিয়ে আমি সেটাকে কিন্তু আবার নতুন করে ব্যবহার করতে পারি। ধরো তামা ধাতু, একটা পুরনো জিনিস ছিল সেটা দিয়ে আমি কিন্তু আবার সেটাকে কিন্তু গলিয়ে আবার নতুন করে কিন্তু তৈরি করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে ধরো লোহা, লোহা বলতে কিন্তু এখানে লোহার টুকরো আর কি, বা তামা। লোহা তামা কিরকম, যে জিনিসটা আগে একবার ব্যবহার হয়ে গেছে, ধরো কোনো কারণে লোহার দেখা গেলো তোমার বাড়িতে অনেক হয়তো লোহার গ্রিল, বা গ্রিল নিশ্চয় তোমরা জানো, তাহলে লোহার অনেক গ্রিল ছিল, তাহলে সেগুলো তুমি ধরো ব্যবহার করলে, এরপরে তোমার কাজে লাগলো না, তাহলে সেই লোহাটা কিন্তু কারখানায় গেল, সেটা কিন্তু আবার নতুন করে গলিয়ে নতুন করে কিন্তু আবার অন্য লোহার কাজে ব্যবহার করা যাচ্ছে। তাহলে এটাকে কি বলা হচ্ছে, আবর্তনীয় গচ্ছিত সম্পদ, মানে গচ্ছিত সম্পদ কিন্তু সেগুলো বারবার ব্যবহার করা যাচ্ছে। তাহলে এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সম্পদের উপলব্ধি অনুসারে। দেখো সম্পদের উপলব্ধি অনুসারে সম্পদকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বস্তুগত বা স্পর্শযোগ্য, আর একটা হচ্ছে অবস্তুগত বা অস্পর্শযোগ্য। এবার দেখো এই বস্তুগত বা স্পর্শযোগ্য কথাটার মানে কি, এখানে বস্তুগত বা স্পর্শযোগ্য মানে কি, যে সম্পদটাকে কিন্তু আমরা হাত দিয়ে স্পর্শ করতে পারছি পারছি ধরো ধরো এই যে আমার হাতে একটা মার্কার আছে, তাহলে মার্কারটা আমি হাত দিয়ে ধরতে পারছি। বা আমার যে চোখের সামনে একটা বোর্ড আছে, যে বোর্ডের উপর আমি লিখছি, তাহলে এটা কিন্তু আমি হাত দিয়ে ধরতে পারছি। তাহলে যে সম্পদকে হাত দিয়ে স্পর্শ করা যায় বা ধরা যায় তাকে কিন্তু বস্তুগত সম্পদ বলে। যেমন ধরো কয়লা, তাহলে কয়লাকে কিন্তু তুমি হাত দিয়ে ধরতে পারবে। বা ধরো তুমি লোহা, সেটাকে কিন্তু তুমি হাত দিয়ে ধরতে পারবে। তাহলে এটা গেল হচ্ছে বস্তুগত বা স্পর্শযোগ্য সম্পদ। আর একটা সম্পদ কি আছে, অবস্তুগত বা অস্পর্শযোগ্য, অর্থাৎ যেটা সম্পদ কিন্তু যাকে কিন্তু হাত দিয়ে স্পর্শ করা যায় না বা ধরা যায় না, যাকে অনুভব করতে হয়, রিয়েলাইজ করতে হয়। যেমন ধরো শিক্ষা, জ্ঞান, বুদ্ধি, বা কোনো ধরো গবেষক যারা আছে তাদের গবেষণা, বা উকিলের ওকালতি, এগুলো কিন্তু কখনো কিন্তু হাত দিয়ে ধরা যায় না, এগুলো কি করতে হয়, রিয়েলাইজ করতে হয়, অনুভব করতে হয়। তো আমি যদি বলি মানুষের শিক্ষা, তাহলে শিক্ষাকে কিন্তু কখনোই কিন্তু তুমি হাত দিয়ে ধরতে পারবে না। বা উকিলের যদি বলি উকিলের ওকালতি, তাহলে এই যে উকিলের ওকালতি মানে উকিলের যে বুদ্ধির বলে যে ওকালতি মানে লড়াই, তাহলে এটা কিন্তু কিন্তু তুমি হাত দিয়ে স্পর্শ করতে পারবে না, এটা তুমি অনুভব করতে পারবে, রিয়েলাইজ করতে পারবে। তো এটাকে বলা হচ্ছে অবস্তুগত বা অস্পর্শযোগ্য সম্পদ। এবার বাকি আর একটা পার্ট আছে কি, সম্পদের প্রাপ্যতা অনুসারে। দেখো সম্পদের প্রাপ্যতা অনুসারে দুটো ভাগে ভাগ করা, একটা হচ্ছে প্রকৃত বা প্রাকৃত সম্পদ বা বিকশিত সম্পদ, আর একটা হচ্ছে সম্ভাব্য সম্পদ। তাহলে প্রাকৃত বা বিকশিত সম্পদ কি, ধরো একটা সম্পদ যে পরিমাণে উন্নত হওয়া দরকার ম্যাক্সিমাম উন্নত হয়ে গেছে। ভারতের ধরো কয়লা শক্তি, তাহলে ভারতে কয়লা শক্তির উপর ডিপেন্ড করে যে যে জিনিসগুলো তৈরি করা যায় ম্যাক্সিমাম তৈরি হয়ে গেছে। বা খনিজ তেলের উপর ডিপেন্ড করে ভারতে যে যে জিনিস বা সম্পদ তৈরি করা যায় সেগুলো কিন্তু ম্যাক্সিমাম কিন্তু হয়ে গেছে, তাহলে সে তাকে কি বলা হচ্ছে, প্রাকৃত বা বিকশিত সম্পদ, মানে ওটা দিয়ে যা যা উন্নতি করা যায় তার বেশিরভাগ উন্নতি হয়ে গেছে। তাহলে আমি এখানে লিখতে পারি হচ্ছে কয়লা বা খনিজ তেল। কেন আমি এই দুটো লিখলাম, কারণ এই দুটোর সম্পদের উপর ডিপেন্ড করে কিন্তু ভারতের যে উন্নতিটা ম্যাক্সিমাম হয়ে গেছে। আর সম্ভাব্য সম্পদ মানে ধরো যে সম্পদটা উন্নতি করার এখনো ভবিষ্যতের লক্ষ্য, মানে ভবিষ্যতে আরো অনেক স্কোপ আছে। যেমন ধরো ভারতে যদি আমি বলি বায়ু শক্তি, বা যদি বলি সৌরশক্তি, দেখো তাহলে সৌরশক্তি ভারতে কিন্তু বর্তমানে অনেক পরিমাণে ব্যবহার হচ্ছে, আর ভবিষ্যতে কিন্তু আরো ব্যবহার করা যাবে। তাহলে এটাকে কি বলা হচ্ছে, সম্ভাব্য সম্পদ, মানে যেটা অনেকটা উন্নত হচ্ছে আর ভবিষ্যতে এটার উপর ডিপেন্ড করে কিন্তু আরো উন্নত করা সম্পদ, তাহলে তাকে বলা হচ্ছে বায়ু শক্তি বা সৌরশক্তি। তাহলে আজকে আমি কি কি আলোচনা করলাম, প্রথমে আলোচনা করলাম হচ্ছে সম্পদ কাকে বলে, তারপর আলোচনা করলাম কি সম্পদের বৈশিষ্ট্যগুলো কি কি, তারপর আমি কি আলোচনা করলাম যে সম্পদকে কতগুলো ভাগে ভাগ করা যায়, তারপরে প্রত্যেকটা ভাগ সম্পর্কে কিন্তু আমি অল্প অল্প করে কিন্তু বোঝালাম।
এরপরে এই টপিকস এর উপর ডিপেন্ড করে ভারতে কি সম্পদ আছে, কোন জায়গাতে কি কি সম্পদ, ধরো ভারতের লোহা কোথায় কতটা আছে, ভারতের কয়লা কোথায় কতটা আছে, ভারতের খনিজ সম্পদ কোথায় কতটা আছে, বা ধরো অন্য যে পার্টগুলো আছে ভারতের সৌরশক্তি, ভারতের বায়ু শক্তি, বা ভারতের জোয়ার ভাটা শক্তির উপর ডিপেন্ড করে যেগুলো আছে সব, এই প্রত্যেকটা ভিডিও কিন্তু এর পরপর তোমরা কিন্তু পেয়ে যাবে। তাহলে তোমাদের কিন্তু ভিডিওগুলো কন্টিনিউ দেখতে হবে। আর এই যে আমি পরিশ্রম করে বা একটু কষ্ট করে তোমাদের জন্য ভিডিও তৈরি করছি কেন, যাতে তোমরা এই ভিডিওগুলো দেখে একটু হলেও উপকৃত হও। আর তোমরা যদি একটু উপকৃত হও তাহলে কিন্তু আমাদের এই ভিডিও বানানোগুলো সার্থক হবে। তো তোমাদেরকে রিকোয়েস্ট করছি যারা এই ভিডিওগুলো দেখছো আর কি, বা দেখছেন, তাদেরকেও বলবো যে ভিডিওগুলো পারলে একটু শেয়ার করবেন, লাইক করে দেবেন। আর অবশ্যই নিচে যে কমেন্ট বক্স আছে ওখানে কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি নতুন কিছু টপিক জানার ইচ্ছা থাকে সেটা জানাতে পারেন। যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করা যেতে পারে। বা ক্লাস 10, 12 বা 9 যে কোনো ক্লাসে যদি সাজেশনের প্রয়োজন হয় যে ভূগোলের টপিকস এর উপরে, তাহলে সেগুলো কিন্তু আপনারা ওখানে লিখতে পারেন, তাহলে আমি সেগুলো জানাতে পারবো। যাই হোক, ভিডিওগুলো যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের সঙ্গে থাকবার জন্য। আর একটা নতুন ভিডিওর জন্য আমি অপেক্ষায় থাকবো, আপনারা অপেক্ষায় থাকুন। থ্যাংক ইউ।